গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকের ক্লাসে দিস ইজ আ ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসে আমাদের আপকামিং যে এনটিপিসি এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, সেই এক্সামিনেশনে বেসিক কিছু ডিটেল, লাস্ট ইয়ার কিরকম এক্সাম হয়েছিল, কিভাবে প্রিপারেশন নেবে, কোন কোন সাবজেক্টের উপরে আমরা ফোকাস করব, ঠিক আছে, প্লাস এই এক্সামিনেশনটা কেন আদার যে এক্সামিনেশনগুলো আছে সেগুলো থেকে ডিফারেন্ট, সেগুলো আমরা এক এক করে ডিসকাস করব, ঠিক আছে। আহ, সেগুলো আমরা এক এক করে ডিসকাস করব, কেন এগুলো ডিফারেন্ট, কেন এই এক্সামিনেশনটা হচ্ছে যে বাকি যে এক্সাম আছে সেই এক্সামগুলো থেকে কেন অনেকটা ইজি, সেগুলো এক এক করে ডিসকাস করব, ঠিক আছে। সো ফার্স্টেই আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আমরা এনটিপিসির যে বেসিক সিলেবাস রয়েছে, মানে এনটিপিসি জিনিসটা কি, কি ধরনের এক্সামিনেশন হয়, কতগুলো এক্সাম হয়, ঠিক আছে, মানে কতগুলো এক্সাম হয় ঠিক নয়, যে কি কি টাইপের এক্সামিনেশন হয় সেটা নিয়েও কিন্তু আমরা একটু ডিসকাস করব। সো আই হোপ আমি তোমাদের সাথে একটা স্লাইড শেয়ার করেছি, তো আই হোপ তোমরা সেটা দেখতে পাচ্ছ রাইট নাও। ওকে, সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আরআরবি এনটিপিসি, আমাদের আরআরবি এনটিপিসি কি হয়, আমাদের আরআরবি এনটিপিসি দুটো এক্সাম, একটা হচ্ছে সিবিটি ওয়ান, একটা হচ্ছে সিবিটি টু, ঠিক আছে। দেয়ার আর টু টাইপ অফ এক্সাম, একটা সিবিটি ওয়ান, একটা হচ্ছে সিবিটি টু। এবার যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে সিবিটি ওয়ানে কি হয়, সিবিটি ওয়ানে হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে যে দুটো এক্সামেই কিন্তু এনটিপিসির সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ইংলিশ থাকে না, ঠিক আছে। এই যে এক্সামিনেশন হয় এখানে অনলি ম্যাথস, রিজনিং আর জিকে থাকে, ঠিক আছে। সো সিবিটি ওয়ান যে এক্সামিনেশন হয়, সিবিটি ওয়ান এক্সামিনেশনের প্যাটার্ন কিছুটা এরকম হয় যে টোটাল আমাদের 100টা কোশ্চেন আসে, 100টা কোশ্চেনের ভেতরে জিকে থেকে বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে আমাদের 40টা কোশ্চেন আসে, ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন আসে, আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং বা জিআই থেকে বা রিজনিং থেকে আমাদের 30টা কোশ্চেন আসে, ঠিক আছে। টোটাল আমাদের কাছে 100টা কোশ্চেন আসে, 100টা কোশ্চেনে 100 মার্কস থাকে, এবং তার জন্য 90 মিনিটস বা 1.5 আওয়ার্স বা 1.5 ঘন্টা টাইম আমাদের দেওয়া হয়, ঠিক আছে। দেখে মনে হতে পারে কোয়াইট ইজি, এক্স্যাক্টলি এখানে টাইমের অতটা কড়াকড়ি থাকে না, মানে 1.5 ঘন্টায় তুমি যদি প্রপার প্র্যাকটিস থাকে, প্রপার ভাবে যদি করে যাও, ইজিলি 100টার মধ্যে 100টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করা যায়। হ্যাঁ, এবার তোমার 80টা ঠিক হলো, 20টা ভুল হলো, বা তুমি সবগুলো অ্যাটেম্প্ট করলে না, না পারলে সেটা আলাদা, সেগুলো পরের বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্টর, এটা সিবিটি ওয়ানে থাকে, ক্লিয়ার। এইবার নেক্সট হচ্ছে সিবিটি টু। সিবিটি টুটাতে যেটা থাকে সেটা হচ্ছে যে খুব একটা ইন্টারেস্টিং জিনিস, সিবিটি টুতেও কিন্তু টাইমটা সেম থাকে, কিন্তু কোশ্চেনের নাম্বার অফ কোশ্চেন কিন্তু ইনক্রিজ করে যায়, অর্থাৎ টোটাল আমাদের 120টা কিন্তু কোশ্চেন আসে, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে বা জিকে থেকে 50টা কোশ্চেন, ম্যাথমেটিক্স থেকে 35টা এবং জিআই থেকে 35টা কোশ্চেন আমাদের কাছে আসে, ঠিক আছে। এই হলো সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোর পার্থক্য। সোজা সাপটা জিনিস, কোনো রকম এখানে মানে রকেট সায়েন্স নেই, এমন কিছু নেই, দিস ইজ আ ভেরি সিম্পল থিং, ঠিক আছে। এবার যেটা ডিফারেন্সেস থাকে সেটা হচ্ছে যে সিবিটি ওয়ান আর সিবিটি টু এর কোশ্চেন লেভেলের মধ্যে, মানে সিবিটি ওয়ানে যে ধরনের অঙ্ক আসবে, সিবিটি টুতে সেই অঙ্কটাই কিন্তু, মানে সেই চ্যাপ্টার থেকেই কিন্তু আরো লেন্দি অঙ্ক তোমাদের কাছে দেওয়া হবে, ঠিক আছে। আরো লেন্দি মিনস হচ্ছে, ধরো জাস্ট ফর এক্সাম্পল সিবিটি ওয়ানে তোমাকে দেওয়া হলো 2+2=4, সিবিটি টুতেই সেটা কিন্তু দিতে হবে 200+200=400, মানে আমাকে
বেশি ক্যালকুলেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। আই নিড টু ডু মাচ মোর ক্যালকুলেশন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্যালকুলেটিভ হয় কিন্তু সিবিটি ওয়ান, মানে সিবিটি ওয়ানের থেকে কিন্তু সিবিটি টু বেশি ক্যালকুলেটিভ হয়, ঠিক আছে। সিবিটি ওয়ানের থেকে সিবিটি টু বেশি ক্যালকুলেটিভ হয়, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। এবার সিবিটি ওয়ান হয়ে গেল, সিবিটি টু হয়ে গেল, তোমাদের যে চাকরি বা তোমরা যে মানে ফাইনাল যে রেজাল্ট হবে সেটা কিন্তু সিবিটি টু এর উপরই হবে। সিবিটি ওয়ানটা হচ্ছে জাস্ট কোয়ালিফাই, মানে সিবিটি ওয়ানটা প্রথমে পরীক্ষা হলো, ধরো টোটাল সারা ভারতবর্ষ থেকে মোটামুটি গত বছর 1,20,00,000 মতো পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে যতগুলো ভ্যাকেন্সি থাকে তার 10 গুণ সংখ্যক স্টুডেন্টকে ডাকা হয় সিবিটি টু এর জন্য, ঠিক আছে। অর্থাৎ এবছর সিবিটি টু তে মোটামুটি টোটাল ওই ধরো মানে গ্র্যাজুয়েট বা দুটো পোস্ট গ্র্যাজুয়েট মিলে, আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট মিলে অলমোস্ট প্রায় 12,000 মতো ভ্যাকেন্সি আছে, 11,800 সামথিং, 12,000। তো টোটাল মোটামুটি 1,20,000 থেকে 1,30,000 স্টুডেন্টকে কিন্তু সিবিটি টু এর জন্য ডাকা হয়, টোটাল এই 1 কোটি স্টুডেন্টদের মধ্যে। তার মানে বুঝতেই পারছো কম্পিটিশন কিরকম হবে। কম্পিটিশন হাই হয় বলেই কোশ্চেন যদি মোটামুটি ইজি আসে, কাট অফ কিন্তু প্রচুর বেড়ে যায়, ঠিক আছে। যেরকম গত বছর সিবিটি ওয়ানে 100-তে কাট অফ মিনস হচ্ছে যে নাম্বারটার উপরে আমাদের তুলতে হয় এবং যে নাম্বারটা পেলে আমরা সিবিটি টু তে পরীক্ষায় বসতে পারবো, ঠিক আছে। তো সিবিটি ওয়ানে কিন্তু যে কাট অফ রয়েছে, সিবিটি ওয়ানের কাট অফ কিন্তু গত বছর কলকাতা জোনে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 85 কিন্তু ক্রস করে গেছে, ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে 85 বেশি ছিল, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা, এবার আমরা প্রিপারেশন কিভাবে নেব বা সিলেবাসে কি কি আছে, হোয়াট আর দ্য ইন সিলেবাস। সিলেবাস কম্পিটিটিভ ম্যাথ বা কম্পিটিটিভ রিজনিং এর যে সিলেবাস হয় সেম সিলেবাসই থাকে। জাস্ট ফর এক্সাম্পল আমি যদি তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা, যেরকম ম্যাথস এখানে দেখতেই পাচ্ছ, ম্যাথসে এই কটা চ্যাপ্টার মোটামুটি তোমাদের থাকে। এক্সট্রা থাকার মধ্যে কি থাকে যেগুলো অন্য এক্সামে পাবে না, সেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। যেরকম তোমরা যদি এসএসসি জিডি বা এসএসসি সিজিএল বা আদার আমাদের স্টেটের যে কটা এক্সাম আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিয়ে থাকো, ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে এখানে যেটা হয় যে তোমার স্ট্যাটিস্টিক্স কিন্তু মূলত সিজিএল ছাড়া কোনো এক্সামিনেশনে সেরকম ভাবে আসে না। তো এক্ষেত্রেও কিন্তু কি আছে, এক্ষেত্রেও হচ্ছে ম্যাথসে কিন্তু এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে। এ কটা হচ্ছে বেসিক ম্যাথসের আমাদের সিলেবাস। বেসিক ম্যাথসে আমাদের এ কটা সিলেবাস রয়েছে। এবার ম্যাথসের পরে যদি আমরা এগিয়ে যাই, রিজনিং, রিজনিংও সেম অ্যানালজিস রয়েছে, কমপ্লিশন অফ নাম্বার, মানে বেসিক যে আমাদের রিজনিং থাকে এনি আদার এক্সামিনেশনে, বাকি যত রকমের কম্পিটিটিভ এক্সাম আছে যে ধরনের রিজনিং থাকে সেই রিজনিং গুলোই কিন্তু আসে, ঠিক আছে। কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস, ডিফারেন্সেস, রিলেশনশিপ, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলক্স, সবই তোমাদের কিন্তু যে কোর্স লঞ্চ করা হয়েছে সেই কোর্সে কিন্তু করানো হবে। এবার এগুলো ইজি, রিজনিং আমরা একবার দুবার করলেই পেরে যাবে, প্র্যাকটিসটা সব থেকে বড় কথা। এই যে এক্সামিনেশন হচ্ছে রেলওয়ে এক্সামিনেশনে যেহেতু ইংলিশটা নেই, সেই কারণে কিন্তু এক্সামিনেশনটা অনেকটা সোজা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো এই এক্সামিনেশনে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদের কিন্তু প্র্যাকটিস বেশি করে করতে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে ওভারঅল আমাদের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা বেশি যাচ্ছে, ঠিক আছে। তো মেইন রিজন হচ্ছে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে সেগুলো থরলি আমাদের করতে হবে, এবং জিকেটা আমাদের ডেপথে পড়তে হবে, বিশেষ করে জেনারেল সায়েন্স, যেটা ক্লাস 9-10 এর যে সায়েন্স থাকে সেই সায়েন্সের পোর্শনটা পড়তে হবে। কেন, রেলের দুটো পরীক্ষাতেই সিবিটি ওয়ান বা সিবিটি টু দুটোতেই কিন্তু সায়েন্স থেকে বেশি কোশ্চেন, ঠিক আছে। প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন সায়েন্স থেকে আসে, এবং যেটাতে কিন্তু স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আটকে যায়। সায়েন্স অনেকের হয়তো না ভুলে গেছি আমরা, লাস্ট হয়তো কোনো মাধ্যমিকের সময় পড়েছিলে, উচ্চ মাধ্যমিক তো সায়েন্স ছিল না তোমাদের, ঠিক আছে। সো মাল্টিপল ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে। আর জিকের ক্ষেত্রে তো যেরকম নর্মাল যে জিকে থাকে, বেসিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গেমস, আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, জিকেতে কিন্তু এই টপিকগুলো মূলত থাকে, ঠিক আছে। এই কটা হচ্ছে আমাদের ওভারঅল টপিক বা যেগুলো ইন জেনারেল আমাদের এই পরীক্ষাতে আছে। এই টপিকগুলো তোমরা রেলের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনও স্পষ্টভাবে কিন্তু সিলেবাস হিসেবে দেওয়া রয়েছে, এটা কোনো বড় ব্যাপার নয়, এটা বেসিক থিং। যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা পরীক্ষাটা কিভাবে মানে কিভাবে আমরা প্রিপেয়ার করব সেটা হচ্ছে সব থেকে বড় কথা, সেটা নিয়ে এবার আমি ডিসকাস করছি, সেটা একটুখানি ভালো করে দেখব।
হ্যালো। হ্যাঁ হ্যালো। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমি প্রীতম বলছি। বলছি স্যার, রেলের যে এনটিপিসি 12 পাসের যে মানে পাসের যে এনটিপিসিটা হ্যাঁ, বেরিয়েছে, ওটাতে ওভারঅল কি 50% থাকতে হবে, না 50% কম থাকলেও কোনো অসুবিধা হবে না? ওটাতে হচ্ছে তোমার তোমার কোন ক্যাটাগরি আছে? জেনারেলে আমার তোমার উচ্চ জেনারেল। মাধ্যমিকে 50% থাকতে হবে। না হলে না করা তাহলে যাবে, তো নাহলে করা যাবে নি, তাই তো? ওটা 50% থাকতে হবে। যেটা প্র্যাকটিক্যাল বিষয় সেটা আমি পুরোপুরি বলে ও দিলাম যে এই ব্যাপার রয়েছে। আমার কাছে টোটাল মানে এমন নয় যে তোমাকে এখন বললাম বা তুমি পরেই করলে, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তোমাকে কিন্তু আগে থেকে জেনে নিতে হবে তোমার কত পার্সেন্ট মার্কস আছে উচ্চ মাধ্যমিকে। আমার তোমার গ্র্যাজুয়েশন কি হয়নি 49.4। না তুমি শুধু মানে উচ্চ মাধ্যমিক দিয়েছো? গ্র্যাজুয়েশন হয়ে গেছে, ওটা তাহলে তো 65.66। গ্র্যাজুয়েট পোস্টগুলোতে তুমি দাও। গ্র্যাজুয়েট যে পোস্টগুলো আছে সেটাতে দাও। গ্র্যাজুয়েটেরই তো বেশি পোস্ট আছে, এই নিয়ে উচ্চ মাধ্যমিকে তো কম পোস্ট আছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশন হ্যাঁ ব্যাস হয়ে পোস্টে গেল তাহলে। করেছি। এবার উচ্চ মাধ্যমিকটায় দেখো 50% ওরা বলে রেখেছে, ঠিক আছে। এবার ওটা না থাকলে তোমাকে অটোমেটিকলি যখন ফর্ম ফিল আপ করতে হবে ওটা নেবে না, ঠিক আছে। ওটা সিস্টেম্যাটিক্যালি কিন্তু নেবে না, ব্যাপারটা এরকম হয়ে যাবে। এনিওয়ে, এবার আমরা যেটা দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে যে ও একটা সুন্দর জিনিস আমরা এখানে দেখবো। প্রথমত হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখো এই এক্সামটা আমরা কিভাবে ক্র্যাক করবো, যেটা হচ্ছে সব থেকে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম যেটা হচ্ছে কি গ্র্যাজুয়েশন লেভেলে ওটা কি পার্সেন্টেজ লাগছে? গ্র্যাজুয়েশনে কোনো রকম পার্সেন্টেজ দরকার নেই। তোমার যদি 12 পাস থাকে, 12তে মানে আচ্ছা 12 যে পোস্টগুলো বেরিয়েছে এই কালকে যেটা বেরোলো 3884 সামথিং, ওই আচ্ছা। পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে 12তে যদি তুমি হুম জেনারেল ক্যাটাগরি হও, জেনারেল ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমার 50% লাগবে 12, হুম। ঠিক আছে। আর এসসি এসটি হলে কোনো ও পার্সেন্টেজ লাগবে আচ্ছা না, আচ্ছা, পাস থ্যাংক ইউ। করলেই হবে 12। আমার যদিও এসসি আছে, আমার সবকিছু সমস্যা 50% আপ আছে। সমস্যা নেই, তাহলে তুমি গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনেও ফার্স্ট ক্লাস পারবে। আছে, গ্র্যাজুয়েশনে কোনো নাম্বার লাগবে না, এবং গ্র্যাজুয়েশনটা আন্ডার হচ্ছে শুধু গ্রাজুয়েট। গ্র্যাজুয়েট হলেই হবে। এরা 12টাতে নাম্বারটা এবার ইয়ে করেছে, যেটা গত আচ্ছা বছর ছিল না, এবছর এরা নতুন ইন্ট্রোডিউস করেছে 12টা। আচ্ছা, এবার এখানে ডিফারেন্সটা কোথায় আছে দেখো। প্রথমে আমাদের দুটো এক্সামের মধ্যে কিন্তু ডিফারেন্স বুঝতে হবে। একটা হচ্ছে সিবিটি 1, একটা সিবিটি 2। সিবিটি 1 আর সিবিটি 2 এর মধ্যে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা কোথায় আছে? প্রথমত আমি যদি ধরি কি কি টপিক আছে আমাদের এখানে, ম্যাথ আছে, রিজনিং আছে, আর হচ্ছে জিকে আছে। এতগুলো টপিক আমাদের কাছে আছে, ঠিক আছে। এবার এগুলোর মধ্যে আমার ডিফারেন্সেস কি কি থাকে, মেজর ডিফারেন্সেস, সেই ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ইজি লেভেলের ম্যাথ আসবে, এখানে কিন্তু একটুখানি মডারেট লেভেলের ম্যাথ আসবে, ঠিক আছে। এখানেও রিজনিং কিন্তু মোটামুটি সিম্পল রিজনিং আসবে, এখানে কিন্তু রিজনিংটা একটু লেন্দি আসবে, মানে কোশ্চেন গুলো একটু বড় বড় হবে, ঠিক আছে। মানে কোশ্চেনটা পড়ে আমার করতে কিন্তু টাইম লাগবে সময়টা, যেটা সব থেকে বড় কথা, ঠিক আছে। আর জিকের ক্ষেত্রে এটাতে হচ্ছে একদম ওপর থেকে আসবে, মানে ওপর থেকে জিকেটা আসবে, ঠিক আছে। আর এটাই হচ্ছে ইনডেপথ থেকে জিকে আসবে। মানে এমন যেন না হয় তুমি এখন ওভারঅল জিকে পড়লে আবার সিবিটি 2 এর সময় একবারে যখন পড়বে জিকেটা ইনডেপথ থেকে পড়বে, মানে আমাকে যতটা দরকার আমি সেটুখানি পড়বো। এবার যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষা হোক, সেটা যে ধরনের পরীক্ষা হোক না কেন, সেই পরীক্ষায় কিন্তু একটা বেসিক জিনিস থাকে, যেটা হচ্ছে যে আমরা পরীক্ষার একটা মডেল থাকে। মডেলের সাথে সাথে আমাদের 10-12টা মানে হাজার খানেক পিডিএফ, হাজার খানেক ম্যাটেরিয়াল নিয়ে যদি তুমি পড়ে থাকো, কোনোদিন এক্সাম ক্র্যাক করতে পারবে, কোনোদিন এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তুমি যদি হাজার খানেক ম্যাটেরিয়াল নিয়ে পড়ে থাকো, তুমি কোনোদিনও এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে। এটা হচ্ছে সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু, যেটা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে, যে এখন তো হাজারখানে কোচিং ইনস্টিটিউশন আছে, ইউটিউব আছে, সবাই কিন্তু কি করে 10-12টা ম্যাটেরিয়াল 30-40টা কোশ্চেন সেট দিচ্ছে, স্টুডেন্টদের এটা ওটা দিচ্ছে, এই জিনিস দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব একটা প্রবলেমেটিক হয়ে যায়। আমাদের কি করতে হবে, আমাদের জিকের জন্য একটা বই অথবা একটা ম্যাটেরিয়াল বা একটা সোর্স,
ঠিক আছে, একটা ম্যাটেরিয়াল অথবা একটা সোর্স আমি জিকের জন্য করব, ম্যাথ আর রিজনিং যেটা রয়েছে এটা আমি বেশি করে প্র্যাকটিস করব। এই দুটো হচ্ছে মেজর ফান্ডা এই এক্সাম ক্র্যাক করা, ঠিক আছে। আর আমার বেসিক যখন দাঁড়িয়ে যাবে তখন আমি মক টেস্ট দেবো, ফুল মক। তখন আমি কি করব, ফুল লেন্থের মক টেস্ট দেবো। মক টেস্ট ছাড়া কিন্তু এনটিপিসি সিবিটি 2 কখনো, সিবিটি 1 সিবিটি 2 কখনো কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে না, এটা কিন্তু জেনে নাও। কেননা সিবিটি 1-এ যে জোন থেকেই দিচ্ছ না কেন, কলকাতা জোনই দেওয়া বেটার এবছর, কেন কলকাতাতে ভালো ভ্যাকেন্সি আছে এবং নিজের বাড়িতে থেকে জব করার মধ্যে, নিজের ফ্যামিলির সাথে নিজের এলাকা থেকে জব করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। অন্য জায়গায় গেলে সেখানকার ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, সেখানকার থাকা খাওয়াতে তোমার এক্সট্রা খরচা যাবে, সেখানকার সবকিছুতে তোমার মানিয়ে নিতে, মানে চিরজীবন তোমার ওখানেই পড়ে থাকতে হবে। কিন্তু অনেকে একটা জিনিস বোঝে না, যে জিনিসটা বিভিন্ন ইউটিউবার মানে জাস্ট নিজের কোর্স সেল করার জন্য, বা বলতে পারো যে ছাত্রদেরকে যে একটা একটা গিমিক দেওয়ার জন্য বলে, হ্যাঁ ঠিক আছে ওই জোনে তোমার কাট অফ কম যাবে, ব্যাঙ্গালোর জোনে, তিরুবনন্তপুরম জোনে। আরে বাবা, তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, ইটস অ্যাবাউট ইউর লাইফ। তুমি যদি ব্যাঙ্গালোর জোনে পরীক্ষাটা অ্যাপ্লাই করো, ব্যাঙ্গালোর জোনে যদি পোস্টিং পাও, চিরজীবন ওখানেই থাকতে হবে তোমার, ঠিক আছে। জোন ওরকম ভাবে ইন্ডিয়ান রেলওয়েতে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, মানে যাই না বলতে গেলে, একেবারে কেউ করতে পারে না। ব্যাঙ্গালোর জোনে রয়েছে চিরকাল, ব্যাঙ্গালোর জোনেই অবসর, মানে 60 ইয়ার্স অব্দি তোমাকে ব্যাঙ্গালোর জোনেই কাটাতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মেজর ডিফারেন্স। তো ওই কারণে আমি বলি কলকাতা জোনে এবছর, যেহেতু কলকাতা জোন এবার সব দিক থেকে সোনায় সোহাগা, ঠিক আছে। লেভেল 6 এর ভালো ভালো ভ্যাকেন্সি আছে, দারুণ দারুণ প্রত্যেকটা জোনে ভ্যাকেন্সি আছে। ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে ভরে ভরে ভ্যাকেন্সি আছে। যার বাড়ি ইস্টার্ন রেলওয়ের দিকে, মানে যার বাড়ি মোটামুটি কলকাতা জোন তো আমরা জানি মোটামুটি মুর্শিদাবাদ অব্দি থাকে, যার বাড়ি একটু বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সাইডে, সে সাউথ ইস্টার্ন রেলওয়েতে দেবে। যার বাড়ি তোমার কলকাতার আশেপাশের যে জেলাগুলো আছে, হুগলি, হাওড়া, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে, বর্ধমান, তারা ইস্টার্ন রেলওয়েতে দেবে, হয়ে গেল, সিম্পল জিনিস, ঠিক আছে। বাড়ির সামনে থেকে 1-1.5 ঘন্টার ডিস্টেন্সে যাতায়াত করে বাড়িতে থেকে চাকরি করবে, এর থেকে সুখের কিচ্ছু নেই। এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা বোঝে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা মানে ডিফারেন্সেস ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বলে ফেলো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজটা এক এক করে তোমরা বলতে পারো, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছিলাম আমাদের এই এক্সামটা কি বাংলায় বলছি, বাংলায় হবে না আমরা এই এক্সামটা তুমি ইংলিশে? যখন ফর্ম ফিল আপ করবে, ওখানে ল্যাঙ্গুয়েজ হুম, চুজ করার জায়গা থাকে, ওখানে হুম। তুমি বেঙ্গলি, ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজই হোক না কেন তুমি ইজিলি চুজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যে কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, এটা সব থেকে সুবিধা হচ্ছে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। তুমি ইংলিশ চুজ করো কি বেঙ্গলি চুজ করো, যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউ ক্যান হ্যাভ দ্য এক্সাম, দ্যাটস অল। আচ্ছা বলো, আর কারো কোনো কোয়ারিজ থাকলে। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি কি যে ক্লাসের টাইমটা কখন হবে? অ্যাকচুয়ালি কি আমি বর্তমান প্রাইভেট সার্ভিসে আচ্ছা, জব করছি, তো এবার টাইমিংটা হচ্ছে আমার জন্য টাইমিংটা ইম্পর্টেন্ট। জেনারেলি তাহলে অনলাইন আমি ক্লাসের অনলাইন টাইমিং ক্লাস। 9টার পরে রাখা হচ্ছে, ঠিক আছে। জেনারেলি 9টার পরেই রাখার চেষ্টা করা হচ্ছে, 9টার পরেই থাকবে। এবার ওটার টাইমিং মোটামুটি ধরে রাখো মানডে অ্যান্ড টিউসডে অ্যান্ড থার্সডে আমরা 9টা থেকে রাখছি এই ব্যাচের টাইমিংটা, ঠিক আছে। আমি তোমাদের সিস্টেম্যাটিক্যালি জানিয়ে দেবো যে কটা থেকে থাকবে। এবার একটা সিম্পল ব্যাপার যেটা হচ্ছে যে, দেখো এক্সাম হবে সামনে, হয়তো ফেব্রুয়ারি বা মার্চ মাসে এক্সাম হবে, কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে।
যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে এক্সামের জায়গা থেকে দাঁড়িয়ে, এক্সাম পার্সপেক্টিভে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে just a second. Give me a second. Network একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো যেটা ডিসকাস করছিলাম যে সেটা আমাদের এক্সামটা ঠিক করে কিন্তু করতে হবে। That's all. এবার স্টুডেন্টদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে, ধরো আমি আজকে সিবিটি 1 স্যার দিলাম, লাইনটা ডিস্টার্ব হচ্ছে, বিক্রম ভট্টাচার্য ভয়েসটা কেটে যাচ্ছে। কাইন্ডলি, হ্যাঁ নেটওয়ার্ক একটু সমস্যা আছে, হ্যাঁ কাইন্ডলি, হ্যাঁ যেটা বলছি সেটা হচ্ছে যে সিবিটি 1 যেটা রয়েছে, সিবিটি 1 কিন্তু ইজি হয়, ঠিক আছে, সিবিটি 1 সিস্টেম্যাটিক্যালি ইজি হয়। তোমাকে যেটা ফোকাস করতে হবে সিবিটি 2, কারণ সিবিটি 1 আমি পাস করলাম দিয়ে আমি 10টা ভিডিও বানিয়ে দিলাম ইন্সপিরেশনাল যে আমি সিবিটি 1 ক্র্যাক করেছি, বিশাল ব্যাপার। প্র্যাকটিক্যালিটি সবসময় মেনটেন করতে হবে তোমাকে, ঠিক আছে, মানে প্রত্যেকবার হয়, গত বছরও লাস্ট টাইম যখন হলো সিবিটি 1 অনেকেই পাস করেছিল একটা বিশাল আনন্দ নিয়ে, ঠিক আছে, তারপরে সিবিটি 2 এক একটা স্টেটে দিয়েছিল, কারোর বিহার পড়েছিল, কারোর উত্তরাখণ্ড, কারোর মধ্যপ্রদেশ, কারোর তামিলনাড়ু, আমার পার্সোনালি তামিলনাড়ু পড়েছিল সিবিটি 1, ঠিক আছে, সো সিবিটি 2, তো ব্যাপার হচ্ছে যে ঘুরতে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, সেটা কোনো ফ্যাক্টর নেই। ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে এই কনসেপ্টটাই ছিল কিন্তু, যে ঘুরতে পরীক্ষা দিতে যাচ্ছি, ওখানে একটা পরীক্ষা দেবো, আরাম করবো, ঘুরবো ফিরবো, চলে আসবো। এই জিনিসটা কিন্তু মাথা থেকে প্রথম থেকেই সরিয়ে রাখা, কেননা এক্সাম কিন্তু এনটিভিসি এক্সামটা কিন্তু খুব অনেকটা মানে টাইম পিরিয়ড পর পর হয়। সেই 2019-এও নোটিফিকেশন বেরিয়েছিল, এবার 2024, 5 বছর পর এক্সাম হচ্ছে, ঠিক আছে, তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সাম যাই হোক না কেন আমাকে দুটো জিনিস মেনটেন করতে হবে। আমি প্র্যাকটিসটার উপর সব থেকে বেশি নজর দেবো, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু করে না। কেন করে না আমি জানি না, কেন করে না, বাট প্র্যাকটিসটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং টাইম ধরে প্র্যাকটিসটা। কেন পরীক্ষার সময় যখন সিবিটি 2 দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে গত বছর সিবিটি 2 এর কাট অফ কত উঠেছিল, ধরো যে কোনো একটা পোস্ট, ধরো লেভেল 3 যে পোস্ট আছে এনটিপিসি সিবিটি, লেভেল 3 এর পোস্টে কাট অফ উঠেছিল 87, ঠিক আছে, আউট অফ 120। কোশ্চেন এত লেন্দি ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট 80টা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে পারেনি, অথচ কাট অফ যেখানে 87 উঠেছিল। তো বুঝতে পারছো, মানে সিবিটি 2 এর কথা বলছে, তো কি লেভেল অফ প্রিপারেশন তোমার লাগবে সেক্ষেত্রে। তো প্রবলেম কোন জায়গাটা থাকে, প্রবলেম বলতো কি, মানে আমরা সিবিটি 1 বা ইন জেনারেল ইউটিউবে অনেক ধরো লাইভ ক্লাসেস হয়, অনেক চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস হয়, সেগুলো দেখে আমরা হয়তো একটা পজিটিভনেস পাই যে হ্যাঁ কোশ্চেন ইজি আসবে, আমি ইজিলি পেরে যাবো। না, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল বা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু করানো হয় না, এটা হচ্ছে সব থেকে মানে দুঃখের বিষয়। আজকে ধরো আমি তোমাকে আমি একটা ইউটিউবে ফ্রি ক্লাস বা তোমাকে একটা লাইভ ক্লাস দিলাম, কিসের ওপরে, ধরো নাম্বার সিস্টেমের ওপর বা প্রফিট লসের ওপর, ঠিক আছে, এবার আমি কি করব, আমি প্রফিট লসের বেসিক কয়েকটা কোশ্চেন আমি তুলবো বিভিন্ন বই থেকে, আর.এস. আগরওয়াল থেকে বা সুবীর দাস বা যে কোনো জায়গা থেকে, সোর্সেস থেকে, সেটা আমি পড়াবো। আমি বলবো যে এই কোশ্চেনটাই এসেছিল, বা গতবারের কয়েকটা সোজা প্রফিট লসের কোশ্চেন আমি তুলে ধরলাম, সেটাই আমি পড়ালাম। এবার স্টুডেন্ট বা তোমরা কি ভাবলে, হ্যাঁ গতবারই তো এটা পরীক্ষা এসছে, তো এরকমই কোশ্চেন আসবে, ইজি হবে, পেরে যাবো, চাপ নেই, প্রফিট লস আমি পারি। কিন্তু প্রফিট লসে যে কতটা কনসেপচুয়াল কোশ্চেন সিবিটি 2 তে আসে, সেটা সিবিটি 2 কোশ্চেন না দেখলে বিশ্বাস করতে পারবে, ঠিক আছে, তখন পরীক্ষার হলে গিয়ে কিন্তু অবস্থাটা রাইট হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, মানে আমরা যে অ্যাপ্রোচে পরীক্ষাটা প্রিপারেশন নিয়ে চলি, পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেটা পুরোপুরি বদলে যায়, ঠিক আছে, মানে প্রথম থেকেই বলে রাখি একটা কথা, গতবার এনটিপিসি হয়েছে এই ফরম্যাটে, মানে এই এখনের যে ফরম্যাটে সিবিটি 1 সিবিটি 2, এই ফরম্যাটে তো গতবার হয়েছে লাস্ট টাইম, তার আগের বার মানে তার আগে 2014-তে হয়েছিল, তখন তো পেন পেপারে পরীক্ষা হয়েছিল, রাইটিং, তখন মানে পেন পেপারে বলতে গেলে অন্য টাইপের পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, সো একটা জিনিস, হ্যাঁ, গতবার আমার মামাতো ভাই ক্র্যাক করেছিল এনটিপিসি তে, কোন পোস্টে, এখন ও ইসে আছে, বিজয়ওয়াড়াতে বিজয়ওয়াড়া, আছে। মানে তাহলে তো সাউথ সেন্ট্রাল এসিআর, হ্যাঁ, ওখানেই ও অ্যাপ্লাই চিরকাল করেছিল। বিজয়ওয়াড়াতেই থাকবে ওখানে, ঠিক আছে, হ্যাঁ,
ওখানে ও বিজয়টা থাকবে, বিজয়ওয়াড়াতেই সাউথ আছে ইন্ডিয়ান টক খাবার পোস্টিং। খাবে, আর হচ্ছে কিছুদিন পর তামিল মানে তেলেগু ভাষাও শিখে যাবে। সেটা বড় কথা না, কিন্তু ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে কি বলতো, ওখানে থাকতে তার বেশি খরচা হচ্ছে, থাকা খাওয়া দিয়ে খরচাপাতি, যেটা হচ্ছে আলটিমেটলি তোমার কোনো লাভ হচ্ছে না। কারণ বাড়িতে থাকলে লাভ লাভ হচ্ছে হবে না না, সেটাই। যেটা প্র্যাকটিক্যাল সেটা। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যালো স্যার, স্যার ট্রান্সফার পরবর্তীকালে হয় না, ট্রান্সফার হয় না, হয়ে কোনো আসা যায় না, মানে কোনোদিন ইন্ডিয়া হবে ধরো না। কলকাতা? এবার তোমার যদি বিশাল লাইন ঘাট থাকে রেলের ভেতরে, বিশাল পরিমাণে অনেকে অনেক কথা বলবে, আচ্ছা। ঠিক আছে, অনেক কথা বলবে। আমি নিজে হুম। রেলওয়ে ফ্যামিলি থেকে বিলং করি, তো মানে আমার ফ্যামিলিতে রেলওয়ে ইয়ে রয়েছে, রিটায়ার্ড পার্সন রয়েছে। তো আচ্ছা। ব্যাপার হচ্ছে যে ট্রান্সফার তুমি কোনোদিন নিতে পারবে না। বিশাল যদি হাই লেভেলে তুমি চাকরি করো, ইউপিএসসি দিয়েও রেলওয়ে ঢোকা যায়, কিন্তু জানো সেটা? আমি জেনারেলি ইউপিএসসি পড়াই, আমার ইউটিউব চ্যানেল ও রয়েছে। ইউপিএসসি দিয়েও রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস বলে একটা সার্ভিস আছে, যেখানে ঢোকা যায়, যেটা দিয়ে ডিরেক্ট হচ্ছে ডিভিশনাল ম্যানেজার, ডিএম, যেটা শিয়ালদা আসলে দেখবে, শিয়ালদা ঢোকার আগে বিশাল বড় একটা লাল রঙের বিল্ডিং আছে, ঠিক আছে, মানে মেইন সেকশন থেকে ঢোকার আগে, দ্যাট ইজ ডিভিশনাল ম্যানেজারের বিল্ডিং। ওখানে ডিভিশনাল ম্যানেজার হওয়া যায়। ওই হ্যাঁ সব বড় বড় পোস্টে হলে আলাদা ব্যাপার, সেটা তুমি চেঞ্জ হতে পারে, বাট পোস্টিং হতে পারে। কিন্তু এই, হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছিলাম আমাদের গ্রুপ ডি তো সেই 2019-এ ছাড়া হয়েছিল, এবার এখন কি গ্রুপ ডি গ্রুপ ডি পরবর্তীকালে ছাড়তে জানুয়ারি বা পারে? ফেব্রুয়ারিতে ছাড়বে, ডিসেম্বর অথবা জানুয়ারিতে ছাড়বে। ও মানে আমি এখন থেকে দেখো একটা, প্রিপারেশন আমি কমপ্লিট একটা প্র্যাকটিক্যাল কথা ভালোভাবে বলি, নিই। শোনো, সরকারি চাকরি নিয়ে তো অনেক রকম ক্রেজ হ্যাঁ আছে, বলুন স্যার। ঠিক আছে। আমারও 2019 সালে এনটিভিসি ক্র্যাক হয়েছিল, এই চশমাটা দেখতে পাচ্ছ, এর জন্য স্টেশন মাস্টার হয়নি। ইউটিউবে একটা ভিডিও আমি আনবো, সেটা আচ্ছা রিগার্ডিং, মানে একটা এক্সপিরিয়েন্স রিগার্ডিং। আমার 4 মার্কস মতো বেশি ছিল অ্যাকচুয়াল, মানে ফাইনাল কাট অফ থেকে। চশমাটা তো কিছুদিন আগে নিলাম, তার আগে ছিল বলে এই জন্য স্টেশন মাস্টারটা হয়নি। আর আরেকটা পোস্টে লেভেল 5-এ আমার 0.31 এর জন্য হয়নি। সেটা ছেড়ে দাও, সেগুলো ব্যাড লাক থাকে। মানে চাকরি চাকরি সরকারি চাকরি এমন একটা জিনিস হয় না, এই জিনিসটার একটা মিসকনসেপশন আছে। গ্রুপ ডির যে চাকরি, ভালো চাকরি, সরকারি চাকরি, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ইন দ্য লং রান কি এটাতে তুমি মানে চাকরিটা করতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কেন আমাদের বাংলা থেকে অনেক স্টুডেন্ট, বা আমারও চেনাশোনা প্রায় 10 থেকে 20 জন স্টুডেন্ট গ্রুপ ডিতে ঢুকেছিল 2019-এ, যে গ্রুপ ডিটা হয়েছিল, মানে 2019 নয়, তার আগের গ্রুপ ডিটা, মানে 2018-তে যেটা বেরিয়েছিল, ঠিক আছে, 2018-তে যে গ্রুপ ডিটা আচ্ছা। বেরিয়েছিল, সেই গ্রুপ ডিতে পরীক্ষাও দিয়েছিল, কিন্তু কাজটাকে সাস্টেন করা যায় না। গ্রুপ ডির কাজ কি? রেলের গেটম্যানস, অথবা তোমার হচ্ছে লাইনে লাইনে হ্যাঁ বিশাল 50 কেজির ভারী মাল ম্যাটেরিয়াল নিয়ে, মানে তোমার ওই হাতুড়ি কোদাল এগুলো নিয়ে লাইন ধরে হাঁটা, লাইন চেক করা, ঠিক আছে। এটা কি তুমি হ্যাঁ লং রান সাস্টেন করতে পারবে? সবার তো ফিজিক্যাল বডি সেরকম হয় না, সবাই তো আর 6 ফুট হ্যাঁ অবশ্যই উচ্চতার বিশাল অবশ্যই। মাসেলালা লোক হয় না, না সবাই তো সেম হয় না। হ্যাঁ আবার হ্যাঁ অনেকে তো মানে 5 ডেফিনেটলি। ফুট উচ্চতারও স্টুডেন্ট আছে, বা বলতে পারো একদম রোগা পাতলা গড়পত্তা বাঙালি চেহারার ভুড়িয়ালাও তো স্টুডেন্ট আছে, তারা তো পারবে না করতে। সমস্যাটা তো এখানে। আমরা হয়তো হুজুগের বসে পরীক্ষাটা দিয়ে বসলাম, কিন্তু পরবর্তীকালে আমার এটা কি হবে, ঠিক আছে। সবসময় আমাকে ফিউচার ভাবতে হবে। রেলে এনটিবিসি কেন এত স্টুডেন্ট যায়, তার কারণ হচ্ছে ফিউচার ভালো, চাকরি ভালো, সরকারি চাকরি, তার থেকে বড় কথা অবশ্যই হচ্ছে অবশ্যই। রিক্রুটমেন্টের সুবিধা, ঠিক আছে। হাই লেভেল, মানে ইংলিশটা নেই, সব থেকে বড় কথা। ম্যাক্সিমাম স্টুডেন্ট একটুখানি পড়ি, তারপরে বাংলাতে পরীক্ষা হয়, যারা ইংলিশের কাঁচা তাদের বাংলাতে সুবিধাটা থাকে। এই রিজনগুলোর জন্যই। স্যার এই যে হ্যাঁ বলো। স্যার এই যে এনটিপিসি আমাদের এনটিপিসি কোয়ালিফাই মার্ক কত আছে এসসি দের? কোয়ালিফাইড বলতে মানে কিসে, এসসি বা গ্র্যাজুয়েশন জেনারেল, না? না না না, গ্র্যাজুয়েশনে বা আন্ডার ওটাতে তো গ্র্যাজুয়েশন? নেই, কোনো কোয়ালিফিকেশন মার্কস নেই, পাস করলেই হবে। না আমি ওটা বলছি না, বলছি কোয়ালিফাই হবে মানে না ক্র্যাক না, করে এটা কত তো কাট পার্সেন্ট পেলে অফের, ক্র্যাক এটা তো করা যায়? কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ওরা একটা নির্দিষ্ট দিয়ে রাখে, বাট এটা কোশ্চেন, ও যেরকম গত বছর ধরো কলকাতা জোনে যদি আমি লেভেল 6 এর কাট অফ দেখি, লেভেল 6 মানে সিবিটি 1 এর পরে লেভেল 6 এর কাট অফ, আচ্ছা মানে যারা সিবিটি 1 ক্র্যাক করেছিল কলকাতা জোনে, তাদের 85 কাট অফ ছিল। এবার হ্যাঁ। এসসি দের মনে 78 না 76 মতো ছিল আউট অফ 100, ঠিক আছে। তো এইগুলো পুরোপুরি কোশ্চেনের উপর ডিপেন্ড করে, লেভেল অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী, জোন অনুযায়ী, অনেক আলাদা আলাদা জায়গা থেকে ডিপেন্ড করে। এবার আমি হুজুগের বসে গত বছর থিরুঅনন্তপুরম জোনে মানে একদম নিচে কাট অফ গেছে, 50-এ কাট অফ গেছে ফাইনাল কাট, যেখানে অন্যান্য জোনে প্রায় 90 ক্রস করে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে এবার থিরুঅনন্তপুরম জোনে যাবে, কিন্তু গিয়ে কি হবে, আলটিমেটলি কেরালায় পুরো থাকবে জীবনের 7টা বছর, বাংলায় আসতে পারবে না। আসার তো মানে রেলওয়ে হচ্ছে এমার্জেন্সি জায়গা, এখানে ছুটি তুমি বেশি পাবে না। এমন নয় 1 মাস ছুটি নিয়ে তুমি বাড়ি চলে আসলে, ঠিক আছে, তারপরে তুমি 1 মাসের পরে গিয়ে করলে, দিস ইজ নট লাইক দ্যাট। এই জিনিসটা করা যাবে না, এইভাবে কিন্তু হয় না জিনিস।
আমাদের মধ্যে এই মিসকনসেপশনটা থাকে যে এই প্রবলেমগুলো থাকে, বা এই মিসকনসেপশন আমরা যতটা সম্ভব যদি ইয়ে করতে পারি, ইটস বেটার। স্যার আমি আগের দিন ফর্ম ফিল আপ করবো স্যার, শুনছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, আমি আগের দিন ফর্ম ফিল আপ করবো, তো আমি বলছিলাম কোন জায়গায় ফর্ম, মানে ক্যালকাটায় করবো না ব্যাঙ্গালোরে, মানে কোন জায়গায় করলে ভালো হবে তাহলে? আচ্ছা ঠিক আছে। কেন একটাই Okay, জিনিস, sir. তার কারণ হচ্ছে দেখো 16 হিসাব তুমি বাড়ি বসে পরীক্ষা দিতে পারো। তোমার বাড়ি কোথায়? আমার স্যার উত্তর তালদি স্যার, ওই সাউথ চব্বিশ পরগনা। ইস্টার্ন রেলওয়ে ফিল আপ করবে, তোমার শিয়ালদা ডিভিশনের, শিয়ালদা বা হাওড়ার ডিভিশনের যে কোনো স্টেশনে হয়ে যাবে। বাড়ি থেকে টুক করে যাবে, সকালবেলা বেরোবে, রেলি প্যাসেঞ্জারি করতে পারো, বা কোনো একটা 2-3 হাজার টাকা ভাড়া নিয়ে থেকে তুমি ওখানে চালাতে পারো, যে কোনো জায়গায় পোস্টিং হোক না কেন, বা তুমি কোয়ার্টারেও থাকতে পারো। অন্য স্টেটে গেলে তো সমস্যা না, আমরা একটা জিনিস বুঝি না, অন্য স্টেটে গেলে সেখানের ভাষা, সেখানের খাদ্যাভাস, সেখানের মানে আরো যে জিনিসগুলো আছে সেগুলো তো আমাকে শিখতে হয় না, সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে, যেটা হচ্ছে সব থেকে একটা চ্যালেঞ্জিং বিষয়, যেটা স্টুডেন্টরা বোঝে না অনেক সময়। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। আজকে পরীক্ষা হচ্ছে স্যার আমি বলি, বলছি যে অ্যাকাউন্টস ক্লার্কে যদি পোস্টিং মানে অ্যাপ্লাই করি, তো যদি টাইপিংসে যদি ডিসকোয়ালিফাই হয়ে যায় তাহলে কি ডিসকোয়ালিফাইড? ডিলিট হয়ে যাবে, ওর বদলে পরের যে প্রেফারেন্স থাকবে সেটাই পাবে, যদি ওকে, তুমি কাট অফ ক্লিয়ার করো। এবার নন আচ্ছা। টাইপিং এর কাট অফ গুলো কিন্তু বিশাল স্কাইরকেটিং হয়, ঠিক আছে? টাইপিং এর কাট অফ তাও সাপোজ CBT1 CBT2 ক্র্যাক হয়ে গেল, তারপরে স্কিল টেস্টের জন্য টাইপিং যেটা হলো, তো আমি ওটাই আমার ডাউট ছিল যে আমি যদি টাইপিং এ যদি বাই চান্স মিস হয়ে যায় হ্যাঁ, টাইপিং তাহলে কি মিস ওটা করে দাও, তাহলে যেটা হবে যে ডিসকোয়ালিফাইড? নন টাইপিং এর যে পোস্ট গুলো আছে, যদি তোমার ওইটার কাট অফ ক্লিয়ার হয়, তবে সেই নন টাইপিং এর পোস্টে যেটা প্রেফারেন্স দেওয়া আছে তোমার নন টাইপিং এর পোস্টে, সেটাই তুমি পাবে। ওকে, মানে পরের জন্য হ্যাঁ, একটা থাকবে, কিন্তু ভালো চান্সেস মার্কস পেতে থাকবে, হবে তাতে। মানে নন ডিসকোয়ালিফাইড টাইপিং এর হবে না। কিন্তু কাট অফ অনেক বেশি হয়, ঠিক আছে? এবছর সবাই কিন্তু সিসিসিটির পেছনে দৌড়াবে, মানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা লেভেল 6 এর জব, স্টার্টিং স্যালারি প্রায় 70,000 মতো আছে, হুম হুম। ঠিক আছে? কলকাতা জোনে ওটা সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, তার পেছনেই সবাই দৌড়াবে। ওটার CBT1 এর কাট অফ, মানে যদি কোশ্চেন আগের বছরের মতো হয় 90+ যাবে CBT1 এর কাট অফ। যদিও আগের বছরের মতো কোশ্চেন হবে না, কেন অথরিটি তো আমাদের মতো, মানে সবার অথরিটি তো আর বোকা নয়, তারা সবকিছু সেইভাবেই সিস্টেম্যাটিক ভাবেই অ্যারেঞ্জ করবে, ঠিক আছে? আচ্ছা, তো আছে, সেটা তো সেভাবেই তারা পেপার কাটবে, কোশ্চেন তৈরি করবে। স্যার হয়তো স্যার বলছি যে এই আপনার ইয়ের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে, মানে মানে যদি যদি এই সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজটা একটু ইয়ে করে দেন, ক্লিয়ার করে দেন। প্রথমত হচ্ছে এই ধরনের যে এক্সামিনেশন গুলো, এগুলো তো মাল্টিপল শিফটের এক্সামিনেশন, মানে গত বছর প্রায় 130টার বেশি শিফট হয়েছিল CBT1। এবার প্রবলেমটা হয় কি, এক একটা শিফটে এক একটার উপর ওয়েটেজ থাকে, ওরকম ভাবে প্রপার ওয়েটেজ থাকে না, ঠিক আছে? তবে সায়েন্সটার উপর ওরা বেশি জোর দেয়। CBT1 এ মোটামুটি 40টা জিকের মধ্যে 10 থেকে 15টা মতো সায়েন্সের কোশ্চেন তুমি পাবেই পাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। বাকিগুলো মিলিয়ে মিশিয়ে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স কোনোটায় কারেন্ট অ্যাফেয়ার্স বেশি থাকলো, কোনো শিফটে কম থাকলো, নর্মালাইজেশন তো একটা হয় না শিফটের পরে, সেই জিনিসটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর স্যার এমনি সায়েন্সের ক্ষেত্রে আপনার ওই ক্লাস 9-10 এর যে এনসিইআরটি ওইটা করলেই হবে, দেখো যে কোনো নাকি বিষয়, আরো সেটা কিছু হচ্ছে করতে হবে? সায়েন্সের ক্ষেত্রে যেটা হয়, বেসিক সায়েন্সের ক্ষেত্রে যে কোনো একটা জিকে বই, তরুণ গোয়েল বা লুসেন্ট বাংলা ভার্সনেও পাওয়া যায়, সেটার সায়েন্সের পোর্শনটা ভালো করে পড়বে, ঠিক আছে? দ্যাটস অল। এমন নয় যে নোট পড়তে হবে, কিছু হতে, যে কোনো একটা বই ভালো করে পড়ো, বারবার করে পড়ো, রিভাইজ করো সেটাকে, ওটাই ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, দ্যাটস অল। এটাই হচ্ছে মোট কথা। আমার 10-12টা জিনিস পড়ে কোনো লাভ নেই, আর প্র্যাকটিসটা সব থেকে বেশি করতে হবে, কারণ কম্পিটিশন কি লেভেলে হতে যাচ্ছে, মানে তোমাদের ভয় পাওয়ানোর জন্য না, কম্পিটিশন হাই, সোজা হিসাব। গতবার হাই ছিল, এবছর তার থেকেও বেশি হাই হবে। গতবার 35-36 হাজার ভ্যাকেন্সি ছিল, এবছর সেখানে 12,000 ভ্যাকেন্সি, 1/3 ভ্যাকেন্সি, অথচ ক্যান্ডিডেট কিন্তু তার থেকে 1/3 ভ্যাকেন্সি। গত বছর 1,20,00,000 ফিল আপ করেছিল। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এনটিপিসি তো কোনো ইংলিশ তো নেই। গত বছর এনটিপিসি তে 1,20,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। এবছর
1 কোটিও যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে তুমি জাস্ট পোস্টটা দেখো কত পার্সেন্ট, 11,000 পোস্ট, আমার 12,000 পোস্ট, সেখানে 1 কোটি ফর্ম ফিল আপ হচ্ছে। তো বুঝতেই পারছো কম্পিটিশন। এবার জিনিসটা অনেকের কাছে কি বিশাল লাগে, স্যার বিশাল চাপ হয়ে যাবে 1 কোটির মধ্যে। না, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ফ্যাক্টর কোথায়? 1 কোটি ফর্ম ফিল আপ করছে, তার মধ্যে অ্যাকচুয়াল যারা মানে পরীক্ষায় জুয়েল ছেলে পেলে যাদের থেকে তুমি কম্পিটিশনটা পাবে মানে চ্যালেঞ্জটা পাবে, সেই সংখ্যাটা মেরে কেটে 3 থেকে 4 লাখ। ঠিক আছে, এর বেশি 3 থেকে 4 লাখ। কত স্যার? ও আচ্ছা। ম্যাক্সিমাম স্টুডেন্টই তো জাস্ট ওই পরীক্ষা হচ্ছে আমি দিয়ে দিই, হয়তো দেখা গেল সে কি বলবো, আমার বাড়িতে বসে আছে, বাবা মা বললো যা ফিল আপ করে দে, হয়ে গেল, ফিল আপ করে দিয়ে আসলো বন্ধু সাইবার ক্যাফেতে গিয়ে। এই জিনিসগুলো থাকে, এগুলো প্রচুর হয়, এগুলো দেখা যায় প্রত্যেক বছরই। তো এটা একটা হিউজ ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোয়েরিজ আছে কার? স্যার ওইটা ক্লিয়ার করতে পারলাম না আমি স্যার, যেটা হচ্ছে স্টাডি টাইমটা। অ্যাকচুয়ালি স্যার যেটা বললাম যে স্টাডি টাইমটা একটু যদি ক্লিয়ার হতো, যে সময়টা কখন, কোন কোন সময় মঙ্গলবার আর ক্লাসটা স্টার্ট বৃহস্পতিবার হয়। 9টা থেকে করার আমি ওই স্লটটা রাখার চেষ্টা করছি। আগের ব্যাচটা ওই স্লটেই শেষ হচ্ছে, আমাদের আগে একটা ব্যাচ চলছে, সেটা শেষ হবে, ওই স্লটেই চলছে, ওটাই 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ওই স্লটটাই আমরা রাখবো। ঠিক আছে, মঙ্গলবার না না মঙ্গলবার আর মঙ্গলবার বুধবার আর স্যার, বৃহস্পতিবার, সেটা কি হ্যাঁ মঙ্গল বৃহস্পতিবার? বৃহস্পতি ওকে, রাত্রেবেলা 9টা। মঙ্গলবার আর বৃহস্পতিবার সেখানে। হ্যাঁ আচ্ছা, রাত্রে রাত্রে 9টা, বেশ, রাত্রে 9টা রাতের হলে দিকে ক্লাস ফাইন। হয়, আমাদের যে ক্লাসেস গুলো হয় সব স্যার 9টা মানে রাতের দিকে 6-7টার পরেই ক্লাসেস হয়। ঠিক আছে, ওকে, স্যার রাত্রে তো 9টা থেকে হ্যাঁ বলো রাত্রি। স্যার রাত্রে 9টা থেকে কটা মানে কটা পর্যন্ত এবার হবে? টপিকের উপর বেস করে 10টা 10:30 মোটামুটি 1.5 ঘন্টা করে আমি ক্লাসেস নিই। এবার 9টা থেকে 10:30 সবাই আমরা আশা করি আচ্ছা। 10:30টার সময় তো আর কেউ ঘুমিয়ে যায় না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, না না এবার ওই টাইমে করলে কি নিজের সুবিধা, তুমি পড়ে নিলে পরের দিন তুমি ক্লাস করলে, প্র্যাকটিস করলে। মেইন হচ্ছে প্র্যাকটিসের উপর ফোকাস এই জিনিসটা। দেখো চ্যাপ্টার হ্যাঁ, কিচ্ছু অবশ্যই। ম্যাথে 20টা চ্যাপ্টার আছে, রিজনিং এর 20টা চ্যাপ্টার, ব্যাস এন্ড অফ স্টোরি। প্রতিটা চ্যাপ্টার একদিন করে করালে, কনসেপ্ট বুঝিয়ে দিলে আমি কনসেপ্ট দিয়ে দেবো, আলাদা করে সূত্র দিয়ে দেবো, সেগুলো পড়বে, এন্ড অফ স্টোরি, কিচ্ছু লাগবে। মেইন হচ্ছে প্র্যাকটিস। স্যার আপনি কি বেসিক লেভেল থেকেই শেখাবেন? যেটা হচ্ছে যে ও, প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, প্র্যাকটিস না করলে আমি কেন মানে আমার যদি 14 পুরুষও চলে আসে, মানে ডিসেন্ডেন্টও চলে আসে, তাও তোমাকে পাস করতে পারবে না। ঠিক আছে, মানে পরীক্ষার হলে তোমার সামনে যদি ক্যালকুলেটরও দিয়ে আসে, তাও তুমি পাস করতে পারবে। ঠিক আছে, তো আই হোপ যত রকম কোয়েরিজ আছে সেগুলো সলভ হলো। সো আজকের ডেমো ক্লাস তাহলে এই অবধি থাকলো, অ্যান্ড প্রিপারেশন স্টার্ট করে দাও। আমাদের যে ক্লাসেস আছে ওটা আমরা মোটামুটি কালকে এই নেক্সট উইক থেকে স্টার্ট করছি, 24 বা 25 থেকে স্টার্ট করছি আমি, মানে নেক্সট টিউসডে থেকে স্টার্ট করে দিচ্ছে, মঙ্গলবার থেকে আমি স্টার্ট করব। ঠিক আছে, আর যেটা ব্যাপার Okay. সেটা হচ্ছে যে সিরিয়াস ভাবে করতে হবে, কারণ যে কোনো জিনিসের সিরিয়াসনেস যদি না থাকে কোনোদিন কিছু হবে না। এডুকেশন আছে, অনেক কিছু আছে, অবশ্যই। অনেক ফ্যাক্টর থাকে। ঠিক আছে, মানে ব্যাপার হচ্ছে সিরিয়াসনেসটা দরকার। তুমি ক্লাস করলে বাড়ি থেকে যদি তুমি প্র্যাকটিসই না করো জিনিসটা, তাহলে তুমি কোনোদিনই কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবে না, এটা তো সব থেকে বড়। ঠিক আছে, স্যার আমি চঞ্চল ঘোষ স্যার। চঞ্চল ঘোষ আমার এলাকার লোক, আমার বাড়ি হচ্ছে চঞ্চল হাবড়াতে। ঘোষের, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে আমার বাড়ি, কিন্তু আমি থাকি আচ্ছা কলকাতাতে। চঞ্চল স্যারের, চঞ্চল ঘোষের কিছু বই আমি কালেক্ট করেছি, তো ওগুলো কি আমি দেখতে পারি? মানে দেখো তোমাকে একটা মানে কথা বলি আমি, জেনারেল সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। যে কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা সত্যি। সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হিসেবে আমরা কেন পিছিয়ে বলো তো? আমাকে একটা ছোট্ট কথা বলো, তুমি রেলে যাতায়াত করো, ট্রেনে যাতায়াত করো, স্টেশনে যাও নিশ্চয়ই সবাই, বাঙালি কটা দেখা যায় স্টেশনে? বা ব্যাংকেও তোমরা যাও, ব্যাংকেও যাও, বিভিন্ন রকম ব্যাংকে, বাঙালি কটা দেখা যায়? বা ধরো আইএস আইপিএস অফিসারও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, বাঙালি কটা দেখা যায়? আইএস আইপিএস খুব কম স্যার, ওটা তো ভুলে যান স্যার, নরমালি আমাদের বাঙালি নেই। ব্যাংকে যাও, রেলে যাও, যে কোনো জায়গায়, কেন ওয়েস্ট বেঙ্গল থেকে? নরমালি স্যার 5% কি 5% কি 6% এরকম, বা 10%। ম্যাক্সিমাম নন বেঙ্গল, অন্য স্টেট থেকে এসে আমাদের এখানে চাকরি করছে। ঠিক আছে, কেন হচ্ছে এটা? তার কারণ বাংলার ছেলেমেয়েরা পাচ্ছে না চাকরি, তাই তারা তাদেরকে হটিয়ে দিয়ে চলে আসছে। এবার এই প্রবলেমগুলোর মূলে কি জানো? এই প্রবলেমগুলোর মূলে হচ্ছে আমাদের এখানকার টিচার সমাজ। সব থেকে মূলে হচ্ছে ছাত্র সমাজ তো আছেই, তারা পড়াশোনা করে না, বা অন্যদিকে ফুড ব্লগিং এর নেশায়, বিরিয়ানি এখন মানে এত হাইপ চলছে বিরিয়ানি। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে মানে
কি বলবো যে ছাত্র সমাজ যেরকম দায়ী, শিক্ষক সমাজও দায়ী। কেন? তারা এমন এমন বই লিখে গেছে যে বইগুলো আজ থেকে 15 বছর আগে হিসাবে লেখা, এখনকার দিনের হিসাবে সেটাকে আপগ্রেডই করা হয়। এখন যে ধরনের কোশ্চেন আসছে সেই হিসাবে সেই বইগুলো পুরোপুরি ইউজলেস। তুমি যদি বইগুলো পড়ে যাও, তুমি হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল ক্লার্ক এক্সামিনেশন হয়তো ক্র্যাক করতে পারবে, কিন্তু সিজিএল, এনটিপিসি, রেল ক্র্যাক করতে পারবে না। এটা কিন্তু সোজা হিসাব। ঠিক আছে, আচ্ছা তুমি বইটা বেসিক আচ্ছা কনসেপ্টের জন্য দেখতে পারো, কোনো জানা অসুবিধা নেই, কিন্তু এগুলো তুমি প্র্যাকটিসের জন্য করতে পারবে না। তার কারণ ওখানে টাইমটা ইজ এ হিউজ ক্রুশাল ফ্যাক্টর। তুমি 1.5 ঘন্টাতে হুম মানে হুম 90 মিনিটে 120টা কোশ্চেনের অ্যান্সার করছো, একটা কোশ্চেনের জন্য 45 সেকেন্ড করে পাবে। আমি ধরে নিচ্ছি 50 সেকেন্ড করে পাবে, কেন জিকের কোশ্চেন আমার তাড়াতাড়ি হয়ে যাবে, ম্যাথ আর জিকে। কিন্তু তুমি যদি ম্যাথটা সিস্টেম্যাটিক ভাবে না করতে পারো, ক্যালকুলেশন যদি স্পিড না বাড়াতে পারো, ম্যাথ তুমি কমপ্লিটই করতে পারবে, তুমি জানা সত্ত্বেও করে আসতে পারবে। ঠিক আছে, রিজনিং এর ক্ষেত্রেও সেটা হবে। যেই জিনিসগুলো এখানকার মানে রিজনিং কিন্তু ব্যাংকিং লেভেলের রিজনিং আসে সিবিটি 2 তে, কিছু কিছু রিজনিং কিন্তু ব্যাংকিং এর লেভেলের রিজনিং দেয়। গত বছর আমরা দেখেছি, এবছর আরো বেশি মাত্রায় দেখি সেটা। ঠিক আছে, তো ডিফারেন্সেস আছে, অনেক অনেক রকম ডিফারেন্সেস আছে। আর সিবিটি 2 রেলের এমন একটা বিষয়, তুমি যদি জিকে যদি মিডিয়াম লেভেলেরও প্রিপারেশন থাকে তাহলেও তুমি ইজিলি বেরিয়ে যাবে। কেন বলো তো? সিবিটি 1 এ